পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ। মাটির নিচে রয়েছে সোনা, হীরা, কোবাল্ট, তামা এবং অসংখ্য মূল্যবান খনিজ সম্পদ। এই সম্পদ দিয়েই আধুনিক বিশ্বের স্মার্টফোন, ল্যাপটপ এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি হয়। তবুও দেশটির কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন কাটায়। অনেক এলাকায় নেই পর্যাপ্ত খাবার, নেই শিক্ষা ব্যবস্থা, নেই স্বাস্থ্যসেবা। কিন্তু কেন এই দেশটির সাথে এমন হলো? এত সম্পদ থাকার পরও কেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বিশ্বের দারিদ্রতম দেশগুলোর একটি? কিভাবে আশীর্বাদ হয়ে উঠল তাদের জন্য অভিশাপ? আর কেমন কাটে এখানকার মানুষের সাধারণ জীবন? আজকের ভিডিওতে আমরা জানব কঙ্গোর অবিশ্বাস্য ইতিহাস, সম্পদের লড়াই এবং সেই বাস্তবতা যা পৃথিবীর অনেক মানুষই জানে না। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সংক্ষেপে ডিআরসি। এটি এমন একটি দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে অপরিসীম সম্পদ, কিন্তু বাস্তবে এই দেশের অধিকাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। এই দেশের নাম শুনলেই অনেকেই হয়তো ভাবতে পারে এই দেশ একটি ধনী রাষ্ট্র। এই ভাবনার ভিতরেও কোনো ভুলও নেই, কারণ এখানে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ, কোবাল্ট, কপার এবং বিশেষ করে কোল্টন, যা আধুনিক স্মার্টফোন, ল্যাপটপ এবং ইলেকট্রিক ডিভাইস তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে ডিআরসি অন্যতম। এখানে প্রায় 11 কোটি মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে প্রায় 75% মানুষ মৌলিক চাহিদা, যেমন পরিষ্কার পানি, পর্যাপ্ত খাদ্য এবং নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত। প্রতি 12 জন শিশুর মধ্যে একজন শিশু 5 বছর বয়সের আগেই মারা যায়। এই পরিসংখ্যান শুধু দারিদ্র্যই নয়, বরং একটি গভীর মানবিক সংকটের চিত্র তুলে ধরে। এই পরিস্থিতির পেছনে রয়েছে একটি জটিল ইতিহাস, যেখানে সম্পদ, রাজনৈতিক যুদ্ধ, দুর্নীতি এবং আন্তর্জাতিক শক্তির ভূমিকা একে অপরের সাথে জড়িয়ে আছে। কঙ্গোকে প্রায়ই রিসোর্স কার্স কান্ট্রি নামেও ডাকা হয়, অর্থাৎ যে দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু সেই সম্পদই তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কঙ্গো দেশের মাটির নিচে প্রায় আনুমানিক 24 ট্রিলিয়ন মার্কিন ডলারের খনিজ সম্পদ রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভূগর্ভস্থ সম্পদের একটি অঞ্চল। এই সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোবাল্ট, যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে কোল্টন, যা থেকে ট্যান্টালাম উৎপন্ন হয় এবং আধুনিক স্মার্টফোন, ল্যাপটপ, গেমিং ডিভাইস সহ প্রায় সব ইলেকট্রিক যন্ত্রে ব্যবহৃত হয় এই মূল্যবান সম্পদ। সেই মূল্যবান খনিজের একটি বিশাল অংশ এই দেশেই পাওয়া যায়। ধারণা করা হয় বিশ্বের মোট কোল্টন রিজার্ভের প্রায় 60 থেকে 80% এই ডিআরসির মাটির নিচে রয়েছে। এই বিশাল সম্পদই একদিকে দেশটিকে সম্ভাবনার শীর্ষে নিয়ে যেতে পারত, কিন্তু বাস্তবে এটি পরিণত হয়েছে রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ হিসেবে। বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি, যেমন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো পরোক্ষভাবে এই কাঁচামালের উপর নির্ভরশীল। যদিও তারা সরাসরি খনি পরিচালনা করেন, কিন্তু সরবরাহ চেইনের বিভিন্ন স্তরে এই কোল্টন ব্যবহৃত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি, এবং এই চাহিদা পূরণের জন্য ডিআরসির খনিগুলোতে দিনরাত চলছে উত্তোলনের কাজ। এই প্রেক্ষাপটে চায়না, কানাডা, সুইজারল্যান্ড এবং আরব আমিরাতের বিভিন্ন কোম্পানি এখানে বিনিয়োগ করেছে এবং খনিজ সম্পদ আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই সম্পদের পেছনের বাস্তবতা অত্যন্ত অন্ধকার। কঙ্গোর খনিগুলোতে কাজ করা শ্রমিকদের জীবন অত্যন্ত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। অনেক শ্রমিক প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করে, যার বিনিময়ে তারা পায় মাত্র $1 থেকে $5। তাদের কাজের পরিবেশ নেই, নেই কোনো নিরাপদ ব্যবস্থা, নেই কোনো পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা এবং শ্রমিক অধিকার। বিষাক্ত ধূলিকণা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করা কিংবা পানির অভাবে অসুস্থ হয়ে পড়া, এইসব ঘটনা এখানে প্রায় নিত্যদিনের। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে শিশুশ্রমের মতো ব্যাপক উপস্থিতি। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী হাজার হাজার শিশু এই খনিগুলোতে কাজ করতে বাধ্য হয়। তারা স্কুলে যাওয়ার পরিবর্তে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা খনিতে কাজ করে, পাথর ভাঙে, কাদামাটি থেকে কোল্টন আলাদা করে। এই শিশুদের অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং ভবিষ্যতে নানা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। খনিগুলো শুধু শ্রমিকদের জন্যই বিপজ্জনক নয়, বরং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বন উজাড় করে খনি তৈরি করা হচ্ছে, নদী এবং পানির উৎসগুলো দূষিত হচ্ছে এবং বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। কঙ্গোর বিখ্যাত রেইন ফরেস্ট, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উষ্ণমণ্ডলীয় বনভূমি, সেটিও এই খনন কার্যক্রমের কারণে হুমকির মুখে। চায়না বর্তমানে কঙ্গোর কোবাল্ট এবং কপার খনির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। 2008 সালে কঙ্গো ও চীনের মধ্যে একটি বড় চুক্তি হয়,
যেখানে চীন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, যেমন রাস্তা, হসপিটাল ও স্কুল নির্মাণের জন্য, কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতি অনেকটাই পূরণ হয়নি। আমরা এরই মধ্যে অনেকেই ভাবতে পারি, তাহলে দেশের সরকার কেন সোনা এবং এইসব মূল্যবান উপাদান নিজেরা উত্তোলন করছে না নিজেদের স্বার্থের জন্য? কেন তারা বিদেশিদের প্রবেশ করতে কোনো বাধা দিচ্ছে না? এই ব্যর্থতার পেছনে একটি বড় কারণ হচ্ছে দুর্নীতি। কঙ্গো বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে পরিচিত। সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা অনেক সময় এই সম্পদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে। আফ্রিকার বিশাল ভূখণ্ডের মধ্যে অবস্থিত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, বা সংক্ষেপে কঙ্গো, এই দেশ শুধু প্রাকৃতিক সম্পদের জন্যই নয়, বরং মানব ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের জন্য পরিচিত। এই অধ্যায়টি হচ্ছে দাস ব্যবসা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলের মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। কঙ্গোর সঙ্গে দাস ব্যবসার সম্পর্ক মূলত শুরু হয় ইউরোপীয় উপনিবেশের বিস্তারের সময়। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে লাখ লাখ মানুষকে ধরিয়ে নিয়ে যাওয়া হতো আমেরিকা এবং ইউরোপে, যেখানে তারা খামার, খনি এবং গৃহস্থালী কাজে জোরপূর্বক শ্রম দিত। এই পুরো প্রক্রিয়াটি ইতিহাসে পরিচিত ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড নামে, যা মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর অধ্যায় হিসেবে বিবেচিত। যদিও কঙ্গো সরাসরি আটলান্টিক উপকূলে অবস্থিত নয়, তবুও এর অভ্যন্তরীণ অঞ্চলগুলো থেকে বিপুল সংখ্যক মানুষকে ধরে নিয়ে উপকূলীয় অঞ্চলে পাঠানো হতো, যেখানে তাদের বিক্রি করা হতো দাস হিসেবে। স্থানীয় কিছু শাসক এবং মধ্যস্থভোগীরাও এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে, ফলে এটি একটি বিস্তৃত নেটওয়ার্কে পরিণত হয়। তবে কঙ্গোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় শুরু হয় 19 শতাব্দীর শেষের দিকে, যখন লিওপোল্ড II কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ঘোষণা করে। এই সময়টিকে বলা হয় কঙ্গো ফ্রি স্টেট, যদিও এটি সরাসরি দাস ব্যবসা নামে পরিচিত ছিল না, কিন্তু বাস্তবে এটি ছিল এক আধুনিক দাসত্বের ব্যবস্থা। এই সময় কঙ্গোর মানুষকে বাধ্য করা হতো রাবার এবং হাতির দাঁত সংগ্রহ করতে। ইউরোপীয় শিল্প বিপ্লবের সময় রাবারের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়, এবং এই চাহিদা পূরণের জন্য লক্ষ লক্ষ কঙ্গোলিজ মানুষকে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে কাজ করতে বাধ্য করা হতো। যারা নির্ধারণ পরিমাণ রাবার সংগ্রহ করতে পারত না, তাদের উপর চালানো হতো ভয়াবহ শাস্তি। অনেক গবেষকরা বলেন, এই শাসনামলে প্রায় 1 কোটি কঙ্গো মানুষ প্রাণ হারায়, যা কঙ্গোর মোট জনসংখ্যার একটি বড় অংশ ছিল। এরপর 1908 সালে বেলজিয়াম সরকার এই অঞ্চলকে উপনিবেশ হিসেবে গ্রহণ করে, কিন্তু শোষণ তখনও বন্ধ হয়নি। 1960 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির প্রথম প্রধানমন্ত্রী হন প্যাট্রিস লুমুম্বা। তিনি চেয়েছিলেন দেশের সম্পদ দেশের মানুষের জন্য ব্যবহার হোক, কিন্তু স্বাধীনতার মাত্র কয়েক মাসের মধ্যেই তাকে হত্যা করা হয়, যেখানে পশ্চিমা শক্তির ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। এরপর শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এরপর মপুটু প্রায় 32 বছর এই কঙ্গোকে শাসন করে। তার শাসনামলে দেশটির নাম পরিবর্তন করে জায়ার রাখা হয়। তিনি নিজে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন, কিন্তু দেশের জনগণ আরও বেশি দরিদ্র হয়ে পড়ে। তার শাসনামল ছিল দুর্নীতির প্রতীক। পরবর্তী সরকারগুলো একই ধারা বজায় রাখে। কঙ্গোর আরেকটি বড় সমস্যা হচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধ। বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে প্রায় 120টিরও বেশি মিলিশিয়া গোষ্ঠীরা সক্রিয়। এই সংঘর্ষকে অনেক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বলা হয়। 1996 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 60 লাখ মানুষ এখানে মারা গেছে। এই সংঘর্ষের একটি বড় কারণ হচ্ছে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ। যেসব অঞ্চলে খনিজ সম্পদ বেশি, সেখানেই সংঘর্ষ বেশি হয়। এই যুদ্ধের পেছনে জাতিগত দ্বন্দ্ব রয়েছে। কঙ্গোর খনিজ সম্পদ অনেক সময় অবৈধভাবে পাচার হয়ে যায় রুয়ান্ডা, উগান্ডা এবং অন্যান্য দেশে। এই সম্পদ পরে আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় এবং শেষ পর্যন্ত তা বিভিন্ন প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হয়। এভাবে পুরো বিশ্ব এই সংঘাতের সাথে পরোক্ষভাবে জড়িত। এই যুদ্ধে দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। যে অর্থ উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যবহার হতে পারত, তা যুদ্ধের পেছনে ব্যয় হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে খনিতে কাজ করতে বাধ্য হয়। অন্যদিকে শক্তিশালী গোষ্ঠী এবং বিদেশি কোম্পানিগুলো বেশি লাভ করছে। এই পুরো চিত্রটি দেখায় কিভাবে একটি সম্পদ সমৃদ্ধ দেশ ধীরে ধীরে শোষণের শিকার হয়ে পড়ছে। তবু আশার কিছু আলো রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি কঙ্গোতে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। স্থানীয় জনগণকে সম্পদের ব্যবস্থাপনায় যুক্ত হতে হবে, দুর্নীতি কমাতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই পরিবর্তন অতটা সহজ নয় কঙ্গোর জন্য।
আর ঠিক এই কারণেই কঙ্গো তার প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ থাকার পরও আজকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।